ছাত্রীরা, আজকে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে তাপ। দেখো, তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি। আর আমরা কার্যক্ষমতা শক্তি অধ্যায়ে যেটা ক্লাসে পড়েছিলাম সেখানে শক্তির নিত্যতা সূত্র পড়েছিলাম। সেখানে কি বলেছিলাম যে শক্তি অবিনশ্বর, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। শক্তি কি হয়? কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। সেরকম তাপও এক প্রকার শক্তি। সেটা কি হচ্ছে? এক বস্তু থেকে অপর বস্তুতে সঞ্চালিত হয় এবং এর জন্য কোনো যান্ত্রিক পদ্ধতির প্রয়োজন হয় না। কোন বস্তু থেকে কোন বস্তুতে সঞ্চালিত হয়? এই শক্তি সবসময় গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে সঞ্চালিত হয় এবং এর জন্য কোনো রকম যান্ত্রিক পদ্ধতির প্রয়োজন হয় না। ঠিক আছে? যে বস্তু তাপ গ্রহণ করে সেটা গরম হবে, আর যে বস্তু তাপ বর্জন করবে সে কী হবে? ঠান্ডা হবে। বোঝা গেল? এটা আমরা মোটামুটি নিচু ক্লাসে জেনেছিলাম যে যাকে যে তাপ গ্রহণ করবে সে কী হবে? তার উষ্ণতা বৃদ্ধি পাবে, যার ফলে সে গরম হবে। আর যে বস্তু তাপ বর্জন করবে তার কী হবে? উষ্ণতা হ্রাস পাবে, ফলে বস্তু ঠান্ডা হবে। বোঝা গেল? তাহলে তাপ হলো এক প্রকার শক্তি, ঠিক আছে, যেটা গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে সঞ্চালিত হয় এবং তার জন্য কোনো রকম যান্ত্রিক পদ্ধতির প্রয়োজন হয় না। একটা গরম বস্তু আর একটা ঠান্ডা বস্তু মোটামুটি যদি আমরা পাশাপাশি রাখি তাহলেই কি হয়? গরম বস্তুটা ধীরে ধীরে তাপটাকে বর্জন করবে, ঠান্ডা বস্তুটা ধীরে ধীরে ওই পরিমাণ তাপই আবার গ্রহণ করে কি হবে? চেষ্টা করবে দুজনে একটা সম উষ্ণতায় আসার। ঠিক আছে? এবার দেখো, এই যে কোনো বস্তুর কতটা তাপ গ্রহণ করলো বা কোনো বস্তু কতটা তাপ বর্জন করলো সেটা পরিমাপ করা হয় কার দ্বারা? ক্যালোরিমিটার দ্বারা। ঠিক আছে? মানে যে পদ্ধতিতে বস্তুর গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয় সেটাকে কি বলা হয়? ক্যালোরিমিটার। আর আমরা এটা জানি যে যখন কোনো বস্তু তাপ গ্রহণ করে তাহলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পাবে, আর যখন কোনো বস্তু তাপ বর্জন করবে সেক্ষেত্রে কী হবে? বস্তুর উষ্ণতাটা হ্রাস পাবে। ঠিক আছে? আর এই যে শক্তিটা, তাপশক্তি, এটা আমরা কি করে বুঝতে পারি যে এটা উষ্ণ, এটা গরম? এটা শুধুমাত্র আমরা ছুঁয়ে অনুভব করতে পারি। যদি দেখি যে বা থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপতে পারি, তখনই বুঝতে পারবো কোনটা উষ্ণতর বা কোনটা শীতলতর। ঠিক আছে? বোঝা গেল? এবার দেখো, এই যে বলছি কোনো বস্তু তাপ গ্রহণ করলে আবার কোনো বস্তু পাশে থাকলে সে তাপটা বর্জন করবে। এই যে গৃহীত বা বর্জিত তাপ, এই গৃহীত বা বর্জিত তাপের পরিমাপটা কি করে করা হয়? এই গৃহীত বা বর্জিত তাপের পরিমাপের রাশিমালাটা হচ্ছে কোনো বস্তু দ্বারা গৃহীত আর বর্জিত তাপ সমান সমান কী হবে? বস্তুটার ভর গুণ আপেক্ষিক তাপ গুণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। অন্তিম উষ্ণতা নয়, কিন্তু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস মানে ধরো তাপ প্রয়োগের আগে বস্তুটার উষ্ণতা ছিল 15 ডিগ্রি, তাপ প্রয়োগের পরে বস্তুটার উষ্ণতা হলো 25 ডিগ্রি। তার মানে হচ্ছে কি, কত ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পেল? 10 ডিগ্রি। মানে এই যে বৃদ্ধিটা, বা কোনো ক্ষেত্রে যদি উষ্ণতা হ্রাস পায়, সেই উষ্ণতার হ্রাসটা মানে ডিফারেন্সটা। বোঝা গেল? তাহলে গৃহীত বা বর্জিত তাপ সমান সমান বস্তুর ভর গুণ আপেক্ষিক তাপ গুণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। এবার যদি আমরা গৃহীত বা বর্জিত তাপটাকে কিউ লিখি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু MST। এম বস্তুর ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, আর টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। ঠিক আছে? বা উষ্ণতার পরিবর্তন। ঠিক আছে? এবার দেখো, তাহলে আমরা এইটুকু বুঝলাম যে ক্যালোরিমিটার দ্বারা আমরা বস্তুর গৃহীত বা বর্জিত তাপটা মানে পরিমাপ করতে পারি। আর তাপ সবসময় কি হয়? কোনো যান্ত্রিক পদ্ধতি ছাড়াই এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হয়। মানে হচ্ছে কি, গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে সঞ্চালিত হয়ে কি হয়? সবসময় সম উষ্ণতায় আসার চেষ্টা করে। এবার দেখো, কিউ ইজ ইকুয়াল টু MST। এম হচ্ছে বস্তুর ভর আর ডেল্টা টি হচ্ছে উষ্ণতা হ্রাস বা বৃদ্ধি। এই যে এসটা হচ্ছে কি? আপেক্ষিক তাপ। এবার যদি আমাকে বলা হয় যে কোনো বস্তুর আপেক্ষিক তাপ কাকে বলে, দেখো এই গৃহীত বা বর্জিত তাপের পরিমাপে রাশিমালা থেকে আমরা এটা বলতে পারবো। কিউ ইজ ইকুয়াল টু যদি MST হয়, তাহলে এস সমান সমান কি? কিউ বাই এম ডেল্টা টি। ঠিক আছে? এবার ধরো আমি বললাম কোনো একটা বস্তু যার ভর 1 বা একক ভরের বস্তু, তাহলে এম সমান সমান 1 হলো। আর তার ফলে বস্তুটার উষ্ণতা বৃদ্ধি করেছি আমরা
ধরো এমন একটা পরিমাণ তাপ দিয়েছি যাতে বস্তুটার উষ্ণতা বৃদ্ধি হয়েছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে বা 1 ডিগ্রি, তাহলে এম আর টিটা যেই মুহূর্তে 1 হয়ে গেল, এস সমান সমান কী হলো, কিউ। তাহলে আপেক্ষিক তাপ কাকে বলে? কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলা হয়। বোঝা গেল? কারণ এই এম আর টিটাকে আমাকে 1 করে দিতে হলো, তাহলেই আমরা এস সমান সমান কিউ পেয়ে গেলাম। বোঝা গেল? এবার তাহলে যদি আমাকে বলে সিজিএস পদ্ধতিতে এককটা কি? সিজিএস পদ্ধতিতে কিউ হচ্ছে ক্যালোরি, আর এম হচ্ছে গ্রাম, ডেল্টা টিটা ডিগ্রি সেন্টিগ্রেড। এসআই পদ্ধতিতে কিউ হচ্ছে জুল, আর এম হচ্ছে কেজি, আর ডেল্টা টিটা কেলভিন। তাহলে সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, আর এদিকে জুল পার কেজি কেলভিন। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আপেক্ষিক তাপের ইউনিটগুলো সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে। বোঝা গেল? দেখো এবার হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি মোটামুটি এতক্ষণ আমরা বলছিলাম যেটা সেটাই, যে একটা উষ্ণতর বস্তুর পাশে যদি একটা শীতলতর বস্তুকে রাখা হয়, মানে দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে যদি পাশাপাশি রাখা হয়, তাহলে সবসময় কি হবে, যেটা উষ্ণতর বস্তু সে কি করবে, তাপ বর্জন করবে, আর যে শীতলতর বস্তু সেটা কি করবে, তাপ গ্রহণ করবে। কতক্ষণ এ বর্জন করবে আর কতক্ষণ এ গ্রহণ করবে? যতক্ষণ না পর্যন্ত দুজন সম উষ্ণতায় আসবে, মানে উষ্ণতর বস্তু দ্বারা বর্জিত মোট তাপ সমান সমান কী হবে, শীতলতর বস্তু দ্বারা গৃহীত মোট তাপ। ঠিক আছে? বোঝা গেল? মানে এ যতটা তাপ বর্জন করবে ও ততটা তাপ গ্রহণ করবে, করে কী হবে, দুজনে একটা সম উষ্ণতায় আসবে। বোঝা গেল? এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি। ঠিক আছে? মানে ধরো একটা বস্তু নিলাম আমরা, যার টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি, আর একটা বস্তু নিলাম যার টেম্পারেচার হচ্ছে 2 ডিগ্রি। তাহলে 10 ডিগ্রি আর 2 ডিগ্রির মধ্যে বেশি কার? 10 ডিগ্রির। 2 ডিগ্রির কম। তাহলে 10 ডিগ্রির যে বস্তুটার উষ্ণতা 10 ডিগ্রি, সে কী করবে, তাপ বর্জন করবে, আর যে পরিমাণ তাপ সে বর্জন করবে ওই পরিমাণই তাপ কী করবে, যে 2 ডিগ্রি যার, সে গ্রহণ করবে, করে কী হবে, 10 আর 2-এর মাঝামাঝি একটা উষ্ণতায় তারা দুজনেই আসবে, দিয়ে সম উষ্ণতায় দুজনে আসবে। এবার দেখো এটাই একটা উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে। বলছে ধরা যাক একটা বস্তুর ভর m1 গ্রাম, ঠিক আছে, তার আপেক্ষিক তাপ ধরা হয়েছে S1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, উষ্ণতা T1 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? এবার বি আরেকটা বস্তু যার ভর হচ্ছে m2 গ্রাম, আপেক্ষিক তাপটা বলা হচ্ছে S2 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, উষ্ণতা হচ্ছে T2 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার দেখো T1 T2-র তো কোনো মান নেই, আমরা ধরে নিলাম যে T1 ইজ গ্রেটার দ্যান T2, মানে দুটো বস্তুর মধ্যে এ যে বস্তুটা আছে তার উষ্ণতাটা বেশি, আর বি যে বস্তুটা আছে তার উষ্ণতাটা কম। তাহলে এ কি করবে, তাপ বর্জন করবে, আর বি কি করবে, তাপ গ্রহণ করবে। ঠিক আছে? এবার যদি আমরা ধরে নিই যে তাপ গ্রহণ বা বর্জনের পরে উভয় বস্তুর উষ্ণতা হচ্ছে T ডিগ্রি। ঠিক আছে? তাহলে দেখো আমরা জানি এ বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ আমরা বার করতে পারি, Q = mst। তাহলে এ বস্তুর ক্ষেত্রে কি হবে, m1 S1, উষ্ণতার পার্থক্য কত ছিল, বেশি, বর্জন করে টিতে আসবে, তাহলে বেশি থেকে কমটা মাইনাস করতে হবে, মানে T1 - T সমান সমান ওটার ক্ষেত্রে কি হলো, ওর দ্বারা গৃহীত তাপ কি হবে, m2 S2। এবার দেখো ছিল কম, তাপ গ্রহণ করছে মানে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে T - T2, আর এই দুটো কি হবে, একে অপরের সমান হবে। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি, যার দ্বারা হচ্ছে উষ্ণতর বস্তু দ্বারা বর্জিত মোট তাপ সমান সমান শীতলতর বস্তু দ্বারা গৃহীত মোট তাপ সব সময় সমান হবে। ঠিক আছে? মানে এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি। এবার দেখো একটা গাণিতিক উদাহরণের মাধ্যমে এই জিনিসটাকে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে। বলা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 20 গ্রাম জলের সঙ্গে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 40 গ্রাম জল মেশানো হলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে তা নির্ণয় করো। দেখো
বলা হয়েছে 0°C উষ্ণতার 20 গ্রাম জল, মানে 0°টা কম, তাহলে 0°C উষ্ণতার যে জলটা আছে সে কি করবে, তাপ, যেহেতু কম সে তাপ গ্রহণ করবে। 10°C উষ্ণতায় 40 গ্রাম জল, সে কি করবে, তাপ আমার বর্জন করবে, কারণ উষ্ণতর বস্তু তাপটা বর্জন করে আর শীতলতর বস্তু কি করে, তাপটা গ্রহণ করে একটা চূড়ান্ত তাপমাত্রায় দুজনেই পৌঁছয়। আচ্ছা, ধরে নিলাম চূড়ান্ত তাপমাত্রাটা হচ্ছে T°C, ঠিক আছে, তাহলে 10°C উষ্ণতায় 40 গ্রাম জল দ্বারা বর্জিত তাপটা কি হবে, Q = mHT। M হচ্ছে 40 গ্রাম, S জলের আপেক্ষিক তাপ 1, আর T হচ্ছে দেখো উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস, মানে ডিফারেন্সটা আমরা সবসময় লিখব কতটা। দেখো 10° ছিল, তাপ কি করেছে, ও বর্জন করেছে, তার মানে ওর উষ্ণতাটা এবার যেটা হবে সেটা চূড়ান্ত উষ্ণতা হচ্ছে কি 10° থেকে বাদ দিতে হবে, তাহলে 10 - T। পরেরটা দেখো 0°C উষ্ণতায় 20 গ্রাম দ্বারা গৃহীত তাপ কি, 20 × 1 একই জলের, আর T-0 কারণ কি এবারে ও তাপ গ্রহণ করেছে, ঠিক আছে। তাহলে এই দুটোকে আমাদের কি করতে হবে, ইকুয়াল করে দিতে হবে। যদি ইকুয়াল করে দিই, আমরা জানি গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ, তাহলে দেখো ক্যালকুলেশন করে টি এলো কত, 6.67°C। বোঝা গেল? এবার দেখো তাহলে 6.67 মানে কি, 10°র কম, 0°র বেশি, মানে এ কিছুটা তাপ ছেড়ে দিল, ছেড়ে দিয়ে উষ্ণতার কিছুটা কমে গেল, আর 0° কিছুটা তাপ গ্রহণ করলো, করে উষ্ণতা কিছুটা বৃদ্ধি পেল, দিয়ে দুজনের চূড়ান্ত তাপমাত্রা যেটা হলো সেটা হচ্ছে 6.67°C। বোঝা গেল? এবার দেখো যেটা আমরা পড়ব, কার্য ও তাপের তুল্যতা। মানে দেখো, ধরো কিছু উদাহরণের মাধ্যমে প্রথমে বোঝার চেষ্টা করো। আমরা পড়েছি, কার্য আগে পড়েছি, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি তার স্মরণ ঘটে সেক্ষেত্রে আমরা বলি কার্য হয়েছে। দেখো, যদি আমরা ধরো আমাদের হাতের তালু দুটো পরস্পর স্পর্শ করে বেশ কয়েকবার ঘষলাম জোরে, এখানে দেখো হাতের উপর বল প্রয়োগ করা হলো এবং বল প্রয়োগ করে স্মরণও ঘটানো হলো, কারণ ঘষছি মানে কি হাত দুটো সরছে, স্মরণও ঘটানো হলো। এর ফলে আমরা বলতে পারি যে কিছু পরিমাণ কার্য হয়েছে এবং সেই কার্য কী হচ্ছে, তাপে রূপান্তরিত হচ্ছে। মানে দেখো, এই যে হাতটা একে অপরের সাথে ঘষছি, এর ফলে কার্য হচ্ছে, তো কিছুক্ষণ বাদে দেখবে আমাদের হাতটা গরম হয়ে যাচ্ছে। মানে শীতকালে আমরা হামেশা করি, কি করি, যখন হাতটা ঠান্ডা হয়ে যায় হাতের তালু দুটো একে অপরের সাথে ঘষতে থাকি, যার ফলে দেখবো কিছুক্ষণ ঘষার ফলে, কিছুক্ষণ ঘষলাম মানে ওটা কী হলো, কার্য হলো, তার ফলে দেখলাম কি তাপ উৎপন্ন হলো, হাতটা আমাদের গরম হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কি হলো, কার্য তাপে রূপান্তরিত হলো। এবার যদি আমরা বলি যে তাপের কার্যে রূপান্তরিত কি করে হচ্ছে, দেখো একটা ডেকচিতে কিছুটা জল নেওয়া হলো, তার মুখটা আমরা কি করলাম, ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। এবার পাত্রটাকে আমরা একটা জ্বলন্ত উনুনে বসালাম। কিছুক্ষণ পরে জল ফুটতে শুরু করবে এবং জল ফুটতে শুরু হলে কি হবে, যে জল ফুটে যে বাষ্পটা উৎপন্ন হবে সেই বাষ্পটা কি থাকবে, যেহেতু ওর পাত্রের মুখটা বন্ধ আছে, বাষ্পটা ওই পাত্রের ওপরের অংশটাতে জমা হতে থাকবে। বেশ অনেকটা বাষ্প যখন জমা হয়ে যাবে তখন কি হবে, সেই বাষ্পর চাপে পাত্রের ঢাকনাটা নড়তে থাকবে। এটা আমরা নিজেরা দেখেছি বাড়িতে, রান্নাঘরে, ঠিক আছে। এই যে উনুনের তাপে উৎপন্ন জলীয় বাষ্প কী করলো, বল প্রয়োগ করলো। বল প্রয়োগ করলে কি করলো, তোমার পাত্রটা যেটা রয়েছে সেই পাত্রের ঢাকনাটাকে নাড়িয়ে দিল। এর ফলে কি হলো, কার্য সম্পাদিত হলো। মানে কি হলো, এক্ষেত্রে তাপ কার্যে রূপান্তরিত হলো। এটা হচ্ছে বিজ্ঞানী জুল পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায়, ঠিক আছে। এবং নির্দিষ্ট পরিমাণ যান্ত্রিক শক্তিকে তাপে রূপান্তরিত করলে সর্বদা কি হয়, একই পরিমাণ তাপ উৎপন্ন হয়। আর এই সম্পর্কিতই তাপ আর কার্য সম্পর্কিত জুলের সূত্রটাই কি বলছে, যখন কোনো কার্য করার ফলে তাপ উৎপন্ন হয় বা
তাপকে কার্যে রূপান্তরিত করা হয় তখন কৃতকার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হয়। বোঝা গেল? তোমাদের এটা বারবার বলা, পরীক্ষার সময় যদি সূত্রগুলো লিখতে দেওয়া হয়, সূত্রটা একদম বইতে যেটা আছে সেটাই লিখতে হয়। সূত্রটা কিন্তু মনের ভাষায় বুঝিয়ে গুছিয়ে লিখলে হয় না, একদম বইয়ের ভাষাটাই লিখতে হয়। দেখো মানে এটা কি বলছি, যখন কোনো কার্য করার ফলে তাপ উৎপন্ন হয় অথবা তাপকে কার্যে রূপান্তরিত করা হয় তখন কৃতকার্য আর উৎপন্ন তাপ কি হয়, পরস্পরের সমানুপাতিক হয়। যদি আমরা বলি ডব্লু পরিমাণ কার্য করার ফলে কিউ পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি ডব্লু সমানুপাতিক কিউ। বোঝা গেল? মানে কৃতকার্য আর উৎপন্ন তাপ কি হচ্ছে, একে অপরের সমানুপাতিক হচ্ছে। এটাই হচ্ছে তাপ আর কার্য সম্পর্কিত জুলের সূত্র, মানে ডব্লু প্রপোর্শনাল কিউ। এবার আমরা জানি যে প্রপোর্শনালটাকে তুলতে গেলে একটা কনস্ট্যান্ট দিতে হয় বা একটা ধ্রুবক দিতে হয়। সেটা দেখো দেওয়া হয়েছে ডব্লু সমান সমান জে কিউ। যেটা কি, যেটা যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কার্য ও তাপের তুল্যতা বা তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্র হলো, যখন কোনো কার্য করার ফলে তাপ উৎপন্ন হয় অথবা তাপকে কার্যে রূপান্তরিত করা হয় তখন কৃতকার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হয়, মানে ডব্লু সমানুপাতিক কিউ। সেই সমানুপাতিকটাকে তুলতে গেলে আমাদের লিখতে হবে ডব্লু সমান সমান জে কিউ, আর যেটা হচ্ছে কি যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক। এবার যদি আমাদেরকে বলা হয় জুল তুল্যাঙ্ক কাকে বলে, দেখো ডব্লু সমান সমান জে কিউ লিখেছিলাম, তাহলে জে সমান সমান এখান থেকেই আমরা লিখতে পারি কি ডব্লু বাই কিউ। এবার দেখো যদি কিউ সমান সমান 1 বলি তাহলে কি হয়ে যায়, জে সমান সমান ডব্লু হয়ে যায় হয়তো। এটা দেখো কিউ সমান সমান আমি বলছি যদি কোনো ক্ষেত্রে 1 হয় তাহলে তক্ষুনি জে সমান সমান কী হবে, ডব্লু হবে। এখান থেকেই যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে আমরা বলতে পারি। মানে কি, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয় তাকেই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলবো, কারণ কিউ 1। তাহলে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হবে তো সেটাকেই কি বলবো, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এবার সিজিএস পদ্ধতিতে দেখো জের এককটা হচ্ছে 4.2 × 10⁷ আর্ক পার ক্যালোরি। ঠিক আছে, আর এসআই পদ্ধতিতে জের এককটা হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, তাহলে এই অবধি তোমরা ভালো করে সবাই পড়বে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, পরের দিন আমরা লিন তাপ থেকে আবার শুরু করব।